মাঠে রাস্তায় নামতে দিইনি। এই পুলিশদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ হবে। দেখবেন এই অত্যাচারের জন্য এসব লোককে মারে, মহিলাদেরকে একে মারে, এরকম কেউ গতকাল পুলিশও আক্রান্ত, অসভ্য, গতকাল আক্রান্ত হয়েছে পুলিশও, ও নিচতলা পুলিশকে। আরজিকর কাণ্ডের পর থেকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারেই প্রশাসনিকভাবে ব্যাকফুটে চলে গিয়েছেন এবং দীর্ঘদিন মেঘের আড়াল থেকে রাজ্যের আধিকারিকদের দিয়ে যুদ্ধ করার পর অবশেষে ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন এবং যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোলা মানে আগুনে ঘৃতাহুতি করা, কার্যত সেটাই যেন ঘটল। আপনারা হয়তো সকলেই জেনে গিয়েছেন, কিন্তু আপনাদের খুব সংক্ষেপে বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং শুভেন্দু অধিকারী একটা বড় আন্দোলনের ডাক দিলেন। সেই আন্দোলনটা হতে পারে নবান্ন অভিযানের যে আন্দোলন আমরা দেখলাম তার থেকেও বড় হতে পারে। কেন বড় হতে পারে সেটা আপনাদের বলবো। এমন একটা আন্দোলন হয়তো পশ্চিমবঙ্গবাসী আগে দেখেনি, যদি সেই আন্দোলন সফল করতে পারেন বিরোধী দলনেতা। আসছি সেটাতে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে ছাত্র সমাবেশে যা বক্তব্য বললেন সেটাতে অনেকগুলো প্রচ্ছন্ন হুমকি ছিল। কি না, আরজিকর জুনিয়র ডাক্তাররা যারা ধর্নায় বসে রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদেরকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা এখান থেকে সরে আসুন। তার কারণ জানেনই তো, যদি আপনাদের বিরুদ্ধে এফআইআর করা হয় তাহলে আপনারা বিদেশেও যেতে পারবেন না, ভিসা পাবেন না এবং অনেক সমস্যার মুখে পড়বেন। তাই আশা করি সুপ্রিম কোর্টও বলেছে আপনারা কাজে ফিরে আসুন। এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রচ্ছন্ন হুমকি। দ্বিতীয় যে হুমকিটা সেটা আপনারা সকলেই জেনে গিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিবর্তনের পর যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন যে বদলা নয় বদল চাই। যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমরা বিভিন্ন ক্ষেত্রে ভায়োলেট হতে দেখেছি, তার কারণ অনেকেই প্রশ্ন তোলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ। যাই হোক, সেই মুখ্যমন্ত্রী কিন্তু এবারে রাগঢাক না করে পরিষ্কারভাবে তিনি বলে দিলেন যে না, বদলা নয় বদল চাই এটা বলেছিলাম, এখন আর এ কথাটা বলছি না। অর্থাৎ মুখ্যমন্ত্রী কার্যত বদলা যে চাইছেন সেটা যেন প্রক্ষান্তরে বুঝিয়ে দিতে চাইলেন। ছাত্রদের বললেন যে শান্তিপূর্ণভাবে করো, কিন্তু কি করতে হবে সেটা তোমরাই ভালো করে জানো। অর্থাৎ এখানেও যেন একটা প্রচ্ছন্ন মুখ্যমন্ত্রীর হুমকি। অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। এবং পরের বক্তব্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, আপনাদের আগেও দেখিয়েছিলাম, বাংলায় থাকতে গেলে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। তোমরা আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার যদি ধৈর্য ভেঙে যায় তাহলে তোমরা জানো না যে আমি ঠিক কি করতে পারি। আন্দোলন লগ্নেই আমার জন্ম। এই বক্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন। এটাও বলেছেন যে যদি ক্ষমতা থাকে আমার গায়ে হাত দিয়ে দেখাও। অর্থাৎ মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যে তার গায়ে কেউ হাত দিতে চলেছে বা তার গায়ে কেউ হাত দিতে পারে? এটাও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এত দুর্বল ভাবার কোনো জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, টাচ করে দেখান। আমি এটুকু বলে, এটা নিয়ে আপনাদের বিস্তারিত গত পর্বেই বলেছি, আজকে আর বলছি না। কিন্তু আজকে আপনাদের সামনে অত্যন্ত ইন্টারেস্টিং যেটা বলতে চলেছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা মারাত্মক বক্তব্য রাখলেন এই সমস্ত শোনার পর এবং শোনার আগে। তিনি বললেন যে খুব শীঘ্রই একটা ডাক আসতে চলেছে, বড় আন্দোলনের ডাক আসতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন একে সরাতেই হবে।
পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে একে সরাতেই হবে। আমি কোট করছি, শুভেন্দু অধিকারী ঠিক এই ভাষাতেই মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে একই সঙ্গে নবান্ন ঘেরাও আন্দোলন, একই দিনে কালীঘাট ঘেরাও আন্দোলন এবং একই দিনে লালবাজার ঘেরাও আন্দোলন, এই ত্রিমুখী আন্দোলনের ডাকের কথা বললেন। কে এই ডাকটা দিল, বিজেপি নাকি ছাত্র সমাজ? তিনি বললেন সবটাই খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেভাবে আমরা নবান্ন আন্দোলনে একটা স্বতঃস্ফূর্ত জনতাকে রাস্তায় নামতে দেখেছি, প্রতিবাদে দেখেছি, ঠিক সেই ধরনের আরো অনেক গুণ বৃদ্ধি পেতে পারে এমন একটা আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে অতি সত্বরই হয়তো আসতে চলেছে। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনুন আপনারা। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট, একদিনে। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত। শুনলেন বন্ধুরা, যদি এই ধরনের কোনো আন্দোলন হয় পশ্চিমবঙ্গের বুকে, অন্তত এই ধরনের কোনো আন্দোলন আমরা দেখিনি। এবং সব থেকে বড় প্রশ্ন হলো, আপনারা জানেন মুখ্যমন্ত্রী যখন বলছেন ছাত্র সমাজকে তোমরা এবারে ফোঁস করো, অর্থাৎ তোমরা প্রতিবাদের উত্তর দাও, এই ফোঁস শব্দের অর্থ কি সেটা আমরা ঠিক জানি না। মুখ্যমন্ত্রীর নিচু স্তরের বা তৃণমূলের নিচু স্তরের যারা কর্মীরা রয়েছেন, মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলছেন যে তোমরা কেন চুপ করে বসে রয়েছো, তোমরা ফোঁস করো, এই ফোঁসের অর্থ তারা কি বুঝবে আমরা বুঝতে পারছি না। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেসের গুন্ডামি পশ্চিমবঙ্গবাসী লক্ষ্য করেছি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা তিনি যেহেতু পরিষ্কার করে বললেন না, তাই কতটা ফোঁস করার তিনি কথা বললেন, সেই ফোঁসের মধ্যে বিষ থাকবে কিনা নাকি সেই ফোঁসটা নির্বিষ হবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে মুখ্যমন্ত্রীর এই ইনস্ট্রাকশনের পর। যে কোনো আন্দোলনে তৃণমূলের বাহিনী যখন রাস্তায় নামবে তখন যা পরিস্থিতি তৈরি হবে সেটা ভেবেই কিন্তু আমাদের ভয় লাগছে। তার কারণ রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি একটা রাজনৈতিক মঞ্চ থেকে যদি এমন বার্তা দেন তাহলে সেটাতে যথেষ্টই ভয় পাওয়ার কারণ রয়েছে। এবং ঠিক এই প্রসঙ্গটাকে কেন্দ্র করেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার, যিনি এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রীও বটে। তিনি পরিষ্কারভাবে বললেন যে একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে যদি উস্কান, তার মুখ্যমন্ত্রীর পদে থাকার আর কোনো নৈতিক দায়িত্ব নেই। এই বলে কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন। আপনাদের শোনাতে চাইবো সাংবাদিক বৈঠকে তিনি ঠিক কি বলেছিলেন। আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী আবার অনেক কথা বলছেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন। কথামৃত থেকে নিয়ে বলছি ফোঁস করতে, মানে নিজের হিংসাকে প্রভাব করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14ই আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল। বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে, কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা। তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করো, বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনি ভাবেন যে আপনার গুন্ডার বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে। শুনলেন বন্ধুরা, অর্থাৎ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে একদিকে নির্দেশ দিয়ে যাচ্ছেন তাদের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের, পুলিশ প্রশাসনদের, একেবারে যারা শীর্ষ লেভেলের কর্তা রয়েছেন আইএএস আইপিএস অফিসারদের, তাদের বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং তারা প্রায় প্রত্যেকটি আন্দোলনকে বেআইনি আন্দোলন হিসাবে তারা ঘোষণা করে দিচ্ছেন এবং সাধারণ মানুষের ওপর টিয়ার গ্যাস থেকে জল কামান অনবরত তারা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে জল কামানের জল শেষ হয়ে যাচ্ছে। জানি না আপনাদের বলেছিলাম কতগুলো পুকুর বা কতগুলো নদী এই নবান্ন আন্দোলনে শেষ করে ফেলেছে আমাদের এই রাজ্য প্রশাসন, কত কোটি টাকার তারা খরচা করেছে এই আন্দোলনকে থামিয়ে দিতে এবং কতগুলো টিয়ার গ্যাসের শেল তারা মজুত করেছে, এর উত্তর আমাদের কাছে নেই।
কিন্তু মুখ্যমন্ত্রী একদিকে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের, পুলিশ প্রশাসনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন মেঘের আড়াল থেকে, অন্যদিকে আবার রাজনৈতিক নেত্রী হিসাবে নিচুতলার যারা কর্মী রয়েছে তাদেরকে বলছেন একদিকে তোমরা সোশ্যাল মিডিয়াতে কেন কাউন্টার করছো না, কেন তোমরা সোশ্যাল মিডিয়াতে চুপচাপ বসে রয়েছো। সেখানে একদিকে তিনি আন্দোলন করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের বললেন, আবার রাস্তায় নেমে ফোঁস করার কথা মুখ্যমন্ত্রী কিন্তু বললেন। তো সব দিক থেকে মুখ্যমন্ত্রী তার ঘুঁটি সাজিয়ে এটা অন্তত বুঝিয়ে দিলেন, এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকার জায়গায় নেই, তিনি রিয়্যাক্ট করবেন। তিনি বলেছেন যে এতদিন ধরে বসেছিলাম আর ভাবছিলাম কি করা উচিত, তারপরে ভেবে ঠিক করলাম যে না, বদলা নয় বদল চেয়েছিলাম, সেটা ঠিক নয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন, সময় নিয়েছেন, ভেবেছেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, এবার তিনি আর চুপ করে বসে থাকবেন না। একদিকে পুলিশ প্রশাসনকে কাজে লাগাবেন মুখ্যমন্ত্রী হিসাবে, আর একদিকে রাজনৈতিক দলের নেত্রী হিসাবে তার নিচুতলার কর্মীদের বলছেন যে ফোঁস করতে। অর্থাৎ দ্বিফলা আক্রমণে মুখ্যমন্ত্রী কিন্তু নেমে পড়েছেন। কোনো দিক থেকে তিনি যে ছাড় দেবেন না এটা স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই অত্যন্ত আশঙ্কিত আগামী দিনে এই সমস্ত আন্দোলনগুলোকে কেন্দ্র করে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই একটা বড় অংশের সাধারণ মানুষ রাস্তায় নামছেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পর একদিকে পুলিশ প্রশাসন হয়তো সংযত তারা থাকতে পারেন, তার কারণ তাদের পেটে বিদ্যা বুদ্ধি রয়েছে, শিক্ষা রয়েছে, কিন্তু যাদের অন্য একটা প্রান্ত, যারা নিচুতলার কর্মীরা, তাদের পেটে তো কতটা বুদ্ধি রয়েছে সেটা আমরা খুব ভালোভাবে টের পেয়ে গিয়েছি বিভিন্ন নির্বাচনের সময়। তাই মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে তারা মাথা পেতে নিয়ে কি কাণ্ড ঘটাতে পারে সেটা ভেবেই কিন্তু আশঙ্কা হচ্ছে, এবং সেই কারণেই সম্ভবত সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে রাখলেন যে এই মুখ্যমন্ত্রী এমন একটা কাণ্ড কারখানা করেছেন। আপনাদের এটাও হয়তো গোচরে চলে এসেছে, ভারতের রাষ্ট্রপতি তিনি এতদিন পর্যন্ত মৌনতা ভেঙেছেন। শুধু আরজিকর কাণ্ড নিয়ে নয় অবশ্য, দেশের সমস্ত নারী নির্যাতন নিয়ে একদিকে যেমন তিনি বলেছেন, তেমনি আবার তিনি আরজিকরের এক্স্যাক্টলি নাম না বললেও কর্তব্যরত ডাক্তারের ওপর এই ধরনের ঘটনা ঘটেছে এটাকে উল্লেখ করে রাষ্ট্রপতি তীব্র নিন্দা করে বলেছেন এনাফ ইজ এনাফ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের রাষ্ট্রপতি এই প্রথম কোনো ঘটনাকে কেন্দ্র করে বললেন এনাফ ইজ এনাফ। এটার মধ্যে দিয়ে এই বার্তাটাই আসে যে আমাদের দেশের সর্বোচ্চ এবং শীর্ষ পদাধিকারীরা আমাদের এই রাজ্যে যা ঘটছে তা নিয়ে তারা সন্তুষ্ট নয়, কিন্তু যেহেতু ফেডারেল স্ট্রাকচার, আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, তাই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে রাষ্ট্রপতি সকলেই কিন্তু সংবেদনশীলতা দেখাচ্ছেন। সেখানে মুখ্যমন্ত্রী যদি এতটা অ্যাগ্রেসিভ হয়ে যান, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর যদি পশ্চিমবঙ্গে অশান্তি ছড়ায়, তাহলে নিশ্চিতভাবে যারা ইতিমধ্যেই দেশের শীর্ষ পদাধিকারীরা মাথা ঘামাতে শুরু করেছেন তারা কিন্তু ইন্টারভেন করতে শুরু করবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক বিপদটা কার্যত ডেকে আনলেন। সেই জন্য আপনাদের আমি বলেছিলাম, এবং এটা তৃণমূল কংগ্রেসেরও হয়তো অনেকেই বিশ্বাস করেন, যে মুখ্যমন্ত্রী যত কম মুখ খোলে ততই কিন্তু মঙ্গল। ভিতরে বুঝে নেবো, আপনারা রাস্তায় বুঝে নেবেন। একেবারে একে ছাড়া যাবে না। এবং আমি সবাইকে প্রপোজ করেছি আজ সকাল থেকে, একদিনে লালবাজার, কালীঘাট এবং নবান্ন উইদাউট পার্টি ফ্ল্যাগ এর শেষ দেখে ছাড়তে হবে। যে ভাষায় আজকে মেয়র রোডে ধমকেছে, চমকেছে, এটা মুখ্যমন্ত্রী না তালিবান, এটা মুখ্যমন্ত্রী না হিটলার, এটা মুখ্যমন্ত্রী না নাৎসি, এটা মুখ্যমন্ত্রী না মুসোলিনি, এটা মুখ্যমন্ত্রী না জন কিং। ওদের ভাষা কি দেখে নেব, আপনার দয়া আছে। দাঁড় করিয়ে হারিয়েছি আমি, দাঁড় করিয়ে করিয়ে হারিয়েছি। আপনি কে? আপনি অপরাজয় নন, আপনাকে মাথায় রাখতে হবে। ভাঙড়, ক্যানিং, ফলতা, ডায়মন্ড থেকে, হাওড়া, মিরাখা থেকে ওইসব লোকগুলোকে ট্রাকে করে নিয়ে এসে ছাত্র সমাবেশ। আজকে ক্যাবিনেটে দুটো কথা বলেছে, ক্যাবিনেটে আমার 15টা লোক আছে, শুনে রাখেন। আর মুখ্যমন্ত্রী মুখ খোলা মানে কিন্তু ঘৃতাহুতি পড়া। একেবারে পর্বের শেষের দিকে এসে আপনাদের যে কথা বলবো সেটা অত্যন্ত মন দিয়ে শুনবেন, এবং আমি চাইবো এই বিষয়ে আজকের পর্বে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন যে আমার চিন্তা ভাবনার সঙ্গে আপনাদেরটা মিলছে কিনা, নাকি আপনারা কি ভাবছেন। সেটা হচ্ছে, দেখুন,
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা ভয়ানক অবস্থা সেটা কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি। এই আন্দোলনকে আপনারা সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন না বা তুলনাও করতে পারেন না। তাহলে এখন পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে পারে কিভাবে? আসলে আমি ভেবে দেখলাম যে পশ্চিমবঙ্গে যে উপায়ে শান্তি ফিরতে পারে তার একটা রাস্তাও কিন্তু শান্তিপূর্ণভাবে হতে পারে না। কেন এ কথা বলছি আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই। যে দেখুন, পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে পারে যে ধরুন নির্বাচন খুব সামনেই রয়েছে, নির্বাচনের মাধ্যমে যদি এই শাসক দল চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তী যে শাসক দল আসবে তারা প্রকৃত দোষীদের ধরার জন্য সৎ সাহস দেখাবে, সৎ উদ্দেশ্য দেখাবে, যা থেকে আন্দোলনকারীদের মনে একটা ভরসা জাগবে এবং তখন থেকে আন্দোলনটা সীমিত হতে পারে। সেটা এখন হওয়ার নয়, নির্বাচন অনেক পরে, তাই ওটা ভাবারই কোনো দরকার নেই। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ মেজরিটি নিয়ে, প্রচুর বহুমত জনমত নিয়ে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন, এটা কিন্তু গণতান্ত্রিকভাবে কোনোভাবেই পসিবল না। তাহলে দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হচ্ছে, যেটার সম্ভাবনাও কিন্তু খুব একটা কম নয়, যে রাজ্যে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভাবুন, আরজি করের এই কাণ্ড ঘটেছে 8 তারিখে, তারপর থেকে প্রায় 20 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও উত্তরোত্তর আন্দোলন বৃদ্ধি পাচ্ছে। তাই আপনারা এই আন্দোলনকে পশ্চিমবঙ্গের বুকে ঘটা আর অন্য কোনো আন্দোলনের সঙ্গে তুলনা করতে পারবেন না। তাই এই পরিস্থিতিতে যখন মুখ্যমন্ত্রীও আবার শান্তির বাণী না দিয়ে তিনি ফোঁস করার বাণী দিচ্ছেন, তখন উদ্বেগটা আরো বেড়ে যাচ্ছে যে আগামী বেশ কিছুদিন রাজনৈতিকভাবে বলুন কিংবা সাধারণ মানুষ বা ছাত্রছাত্রীদের বলুন, তাদের মনোবলকে দৃঢ় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো বক্তব্য রাখলেন না, বরঞ্চ আন্দোলনের রসদ মমতা বন্দ্যোপাধ্যায় জুগিয়ে দিলেন। তাই আগামী দিনে এই আন্দোলন আরো তীব্রতর হবে এবং সেখানে যদি সত্যি প্রশাসনিক কর্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভুল করেন বা এই যে তিনি তার নিচতলার কর্মীদের ফোঁস করার কথা বলেছেন তা নিয়ে যদি কোনো গন্ডগোল হয়, সেটা কিন্তু এই রাজ্য প্রশাসনের সম্পূর্ণ বিপরীতে যাবে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তরায় হয়ে দাঁড়াবে। তাহলে কি পরিস্থিতি? এই যে রাষ্ট্রপতিও দেখলেন, তার মতামত জানিয়েছেন, রাজ্যপালও তার মতামত জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী খুব সন্তর্পণে তার মতামত জানাচ্ছেন না। তার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি যদি কোনো একটা কথা বলেন, মুখ্যমন্ত্রী গোটা ঘটনাটাকে রাজনৈতিক করে নেবেন। সেই কারণেই খুব সন্তর্পণে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে ডিরেক্ট কোনো মন্তব্য করছেন না। তাই প্রশাসনিকভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয় এবং আন্দোলনের মাত্রা যদি ছাড়িয়ে যায় বা অন্যদিকে আন্দোলনের অভিমুখ যদি ঘুরে যায়, সেক্ষেত্রে নিশ্চিতভাবে যদি রাজ্যে চূড়ান্ত অরাজকতা সৃষ্টি হয়, এই যেটা চলছে সেটার কথা বলছি না, মারাত্মক চূড়ান্ত অরাজকতা, যেটা যে কোনো মানুষ এফেক্টেড হতে পারে, এই রকম পরিস্থিতি সৃষ্টি হলে শেষমেশ 356 ধারা জারি করার মতো জায়গায় যাবে। অর্থাৎ তার আগে পশ্চিমবঙ্গবাসীর জীবন কিন্তু উজাড় হয়ে যেতে পারে। যেমন পরিস্থিতি আসতে পারে, গোটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সকলেই বিব্রত হতে পারি। এই পরিস্থিতি আসলেই শুধুমাত্র 356 ধারার সুযোগ আসবে, তার আগে নয়। আপনারা যে যতই বলুন, এর মধ্যে 356 ধারা কোনোভাবেই সম্ভব নয়। সেটা একমাত্র হবে যদি পরিস্থিতি অত্যন্ত অবনতি হয় এবং সেটা একেবারেই কোনোভাবেই কাম্য নয়। তাই পরিস্থিতি যদি খারাপ হয়ে যায়, সেই দিক থেকে কিন্তু একটা শান্তির বার্তা আসতে পারে যদি 356 ধারা জারি করা যায়। কিন্তু সেই রাস্তাটা অত্যন্ত কণ্টকাকীর্ণ, যেটা আমরা চাই না যে মারাত্মক অশান্তি গন্ডগোল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হতে হবে। অর্থাৎ সেই রাস্তাটাও সোজা নয়। তাহলে কোন রাস্তা সোজা? আরো একটা রাস্তা আছে, সেই রাস্তাতেও কিন্তু শান্তি আসতে পারে, কিন্তু সেই রাস্তাটাও অসম্ভব। কোন সেই রাস্তা? যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সাধারণ মানুষ এবং ছাত্রদের দাবিগুলো সঠিকভাবে শুনতেন এবং একেবারেই ভেতর থেকে যদি মনে করতে চাইতেন যে সত্যি যা যা প্রশ্নের উত্তরগুলো ছাত্ররা চাইছেন তার উত্তর আমাকে নির্ভীকভাবে এবং সততার সঙ্গে দিতে হবে, এতে যদি আমার দলের শীর্ষ নেতৃত্বের কেউ জড়িত থাকে তাহলেও সেটা সামনে আনতে হবে। কেমন সেটা? যে কেন ওই রাতে একজন ধর্ষিতা এবং মৃতা ডাক্তারকে আত্মহত্যা বলে পুলিশ চালানোর চেষ্টা করলো? কেন পুলিশ সেমিনার হলের মধ্যে এত লোকজন মিলে আইনজীবীদের নিয়ে, বহিরাগতদের নিয়ে ঢুকে গেল? কেন সেমিনার হলে দেওয়াল ভাঙা হলো?
কেন 14ই আগস্টের রাতের দিন হুলিগানরা হসপিটালের মধ্যে গিয়ে একেবারেই ভাঙচুর চালালো, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো? কেন সন্দীপ ঘোষের এতটা প্রভাব প্রতিপত্তি? কেন সন্দীপ ঘোষকে 4 দিন সুযোগ পাওয়া সত্ত্বেও কলকাতা পুলিশ ইন্টারোগেশন করলো না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিলেন? এই প্রশ্নের উত্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের কাছে বলতে হবে। তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এটাও একটা রাস্তা খোলা রয়েছে, যদি এটা করা সম্ভব তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই হওয়ার নয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই সেটা খুলতে পারবেন না। কেন খুলতে পারবেন না আপনারা সকলেই জানেন, তার কারণ কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে, সেটা আরো ভয়ানক অশান্তির চেহারা নিতে পারে। অর্থাৎ আপনারা ভেবে দেখুন, এই 3টে যেটা আপনাদের সামনে উল্লেখ করলাম, যে এমন অবনতি হলো, 356 ধারা জারি করতে হলো, কিংবা এই রাজ্য সরকারের পতন, নির্বাচনের মাধ্যমে পতন হয়ে অন্য একটা রাজ্য সরকার আসলো, সেটা হওয়াও সম্ভব না। তৃতীয়ত আপনাদের বললাম যে এমন কিছু সততা দেখাতে হবে মুখ্যমন্ত্রীকে, সে যেই দোষী হোক না কেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তি, এবং যা যা ঘটনা ঘটেছে তার জন্য কারা কারা দায়ী সেদের চিহ্নিত করে পুলিশদের দিয়ে কড়া শাস্তি, এবং নিজের ভুলকে মানুষের সামনে শুধরে নেওয়া। এই 3টি পথের মধ্যে একটি পথেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারবে না। তাই এই সিচুয়েশনটাকে আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি ডেডলক সিচুয়েশন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা ডেডলক সিচুয়েশন। আপনি যত বড়ই রাজনৈতিক অ্যানালিস্ট হয়ে থাকুন না কেন, আপনি বুঝতে পারবেন না যে ঠিক কোন দিকে যেতে চলেছে। তাই একটা সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা। জানি না আগামী দিনে কি হতে চলেছে, শুধু এই বার্তাই দেব যেন শান্তি শৃঙ্খলা পশ্চিমবঙ্গে বজায় থাকে। পশ্চিমবঙ্গের সাধারণ নিরীহ মানুষরা যারা জাস্টিস চেয়ে রাস্তায় নামছেন, তাদের পরিবারের ওপর পুলিশি অত্যাচার বন্ধ হোক, এবং প্রত্যেকটি মানুষকে যেন নির্যাতন করা শাসকের পেশি দিয়ে সেটা যেন বন্ধ হয়। আর মুখ্যমন্ত্রী যে ফোঁস করার কথা বলেছেন সেটাতে যেন অতি উৎসাহিত হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একেবারেই অরাজকতা সৃষ্টি না করে, সেটা বলবো একদিকে। তেমনি দায়িত্বশীল দল হিসাবে বিজেপিরও উচিত প্রতিবাদ করা, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ বা গণতান্ত্রিক প্রতিবাদই কিন্তু একমাত্র কাম্য। কি বলবেন বন্ধুরা, এই 3টি পথের বাইরে আরো একটা কি পথ আপনাদের কোথাও দেখতে পাচ্ছেন? আজকের পর্বে লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।